হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা ওয়ার্নিং দিতে চাই। যেহেতু আমাদের আজকের মুভির টপিকটাই বাচ্চা জন্মানোর বিষয় নিয়ে, তাই এই পুরো মুভির মধ্যে সায়েন্টিফিক্যালি এমন অনেক জিনিসের উল্লেখ করা হয়েছে যেগুলো খুবই স্বাভাবিক বিষয় হলেও হয়তো আপনাদের সেগুলো শুনতে ভালো নাও লাগতে পারে। তবে আপনারা যদি সেগুলো শোনার জন্য প্রস্তুত থাকেন তাহলে আজকের এই ভিডিও থেকে আপনারা হয়তো অনেক কিছু শিখতে পারবেন। আপনারা নিশ্চয় কখনো না কখনো টেস্ট টিউব বেবি বা আইভিএফ পদ্ধতির কথা শুনেছেন। এই পদ্ধতির সাহায্যে কৃত্রিমভাবে মানুষের বাচ্চার জন্ম দেওয়া সম্ভব। যে সমস্ত দম্পতি বহু বছর চেষ্টা করেও বাবা মা হতে পারে না, ডাক্তাররা তাদেরকে এই আইভিএফ পদ্ধতির সাহায্যেই সন্তানের জন্ম দিতে সাহায্য করে। বর্তমানে এই পদ্ধতির সাহায্যে পৃথিবীতে 1 কোটিরও বেশি বাচ্চার জন্ম হয়েছে। কিন্তু আজ থেকে বেশ অনেক বছর আগে এমন একটা সময় ছিল যখন পৃথিবীর বেশিরভাগ মানুষই এই জিনিসটাকে পাপ মনে করত। বেশিরভাগ মানুষ মনে করতেন বাচ্চাদের জন্ম হয় ঈশ্বরের ইচ্ছায়। কিন্তু মানুষ যদি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিজ্ঞানের সাহায্যে ল্যাবরেটরিতেই বাচ্চার জন্ম দেয় তাহলে এর কারণে হয়তো একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যে কারণে সেই সময় বেশিরভাগ সাধারণ মানুষই এই গবেষণার বিরুদ্ধে প্রতিবাদ করত। আর যে সমস্ত ডাক্তার এই গবেষণা করছিল তখন সমাজের কোনো মানুষই তাদের সাথে মিশতে চাইতো না। এমনকি সমস্ত খবরের কাগজ আর নিউজ চ্যানেলেও এদেরকে নিয়ে খুবই উল্টোপাল্টা আর বাজে কথা বলা হতো। কিন্তু এত কিছুর পরেও 3 জন মানুষ মিলে দীর্ঘ 10 বছর ধরে লড়াই করে এই অসম্ভব স্বপ্নকে সত্যি করেছিল। আর আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পুরো পৃথিবীর মানুষের সাথে লড়াই করে 3 জন ডাক্তার মিলে পৃথিবীর প্রথম আইভিএফ বাচ্চার জন্ম দিয়েছিল। সম্পূর্ণ সত্যি ঘটনা থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম জয়, দ্য বার্থ অফ আইভিএফ। 2024 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.1। তো গল্পটা শুরু হয় 1968 সালে ইংল্যান্ডের কেমব্রিজ শহর থেকে। সেখানেই আমরা জেন পার্ডি নামের এই মেয়েটাকে দেখতে পাই। জেন পেশায় একজন নার্স ছিল আর ও খুবই শান্ত স্বভাবের একটা মেয়ে ছিল। এই পুরো পৃথিবীতে ওর আপন বলতে শুধুমাত্র ওর মা ছাড়া আর কেউই ছিল না। জেন নিজের মায়ের সাথে একই বাড়িতে থাকতো আর সপ্তাহে একবার করে ও নিজের মায়ের সাথে চার্চে যেত। আসলে জেনের মা ঈশ্বর আর ধর্মের ওপরে খুবই বিশ্বাস করতেন আর উনি চাইতেন ওনার মতন জেনও যেন ঈশ্বরের প্রতি বিশ্বাস আর আস্থা রাখে। একদিন জেন জানতে পারে কেমব্রিজ ইউনিভার্সিটিতে ডক্টর রবার্ট এডওয়ার্ড নামের একজন বায়োলজিস্ট নিজের ল্যাবের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট খুঁজছেন। এই খবরটা জানার পর জেন রবার্টের সেই ল্যাবের চাকরির জন্য ইন্টারভিউ দিতে চলে যায়। আর যেহেতু জেনের কাছে আগে থেকেই অনেক বছরের কাজের এক্সপিরিয়েন্স ছিল তাই রবার্ট ওকে খুব সহজেই নিজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে রেখে দেয়। এখন থেকে জেনের কাজ হলো রবার্টের সাথে থেকে ও ল্যাবের সমস্ত কাজে ওকে সাহায্য করা। আসলে রবার্ট একজন বায়োলজিস্ট বা জীববিজ্ঞানী ছিল আর ও মানুষের শরীরের খুবই ইউনিক আর অদ্ভুত একটা সমস্যা নিয়ে গবেষণা করছিল, যে সমস্যার নাম ছিল ইনফার্টিলিটি বা সন্তান না হওয়ার সমস্যা। আসলে সেই সময় সমাজে বহু হাজার হাজার দম্পতি ছিল যারা বহু চেষ্টা করার পরেও সন্তানের জন্ম দিতে পারছিল না। সমস্ত ডাক্তারেরা জানিয়ে দেয় তাদের শারীরিক সমস্যার কারণে তারা জীবনে আর কখনোই সন্তানের জন্ম দিতে পারবে না, যে কারণে তারা সবাই খুবই মানসিক অবসাদে ভুগছিল। এমনকি এই বাচ্চা না হওয়ার কারণে তো অনেক মেয়ের বিয়ের সম্পর্কটাও ভেঙে নষ্ট হয়ে যাচ্ছিল। আর এখন রবার্ট সেই সমস্ত মানুষদের সমস্যার একটা সমাধান খুঁজে বের করেছিল। সাধারণত যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন তাদের মায়ের শরীরের মধ্যে ডিম্বাণু আর শুক্রাণু একত্রিত হয়ে একটা ভ্রূণ তৈরি করে। পরবর্তীকালে সেই ভ্রূণ থেকেই বাচ্চার জন্ম হয়। কিন্তু অনেক ধরনের শারীরিক সমস্যার কারণে বহু দম্পতি এই সাধারণ পদ্ধতিতেই বাচ্চার জন্ম দিতে পারে না। তাই এখন রবার্ট ঠিক করে নেয় ও মহিলাদের শরীরের বাইরে ডিম্বাণু আর শুক্রাণুকে একত্রিত করে সেটা থেকে একটা ভ্রূণ তৈরি করবে। আর তারপর সেই ভ্রূণটা তৈরি করার পর সেটাকে আবার তার মায়ের শরীরের মধ্যে প্রতিস্থাপন করে দেবে। আর এই পদ্ধতিটাকেই বলা হয় আইভিএফ। আর এই পদ্ধতির সাহায্যে জন্মানো বাচ্চাদেরকে বলা হয় টেস্ট টিউব বেবি। রবার্টের এই প্ল্যানটা খুবই সহজ হলেও এখানে খুবই বড় একটা সমস্যা ছিল। এই গবেষণার জন্য ওর পুরুষদের শরীরের শুক্রাণু আর মহিলাদের শরীরের ডিম্বাণুর প্রয়োজন ছিল। এখানে পুরুষদের শরীর থেকে শুক্রাণু জোগাড় করা যতটা সহজ ছিল, মহিলাদের শরীর থেকে ডিম্বাণু জোগাড় করা ছিল ঠিক ততটাই কঠিন। আর এই কাজের জন্য রবার্টের এমন একজন ভালো ডাক্তার বা সার্জনের দরকার ছিল যিনি নারীদের শরীর থেকে খুবই সুরক্ষিতভাবে তাদের ডিম্বাণুগুলো সংগ্রহ করতে পারবেন। আর এই কাজের জন্য রবার্ট আর জেন মিলে প্যাট্রিক স্টেপটো নামের এই ডক্টরের সঙ্গে যোগাযোগ করে। ডক্টর স্টেপটো খুবই ভালো আর নামকরা একজন ডাক্তার ছিলেন। উনি খুবই আধুনিক পদ্ধতিতে সমস্ত রুগীদের অপারেশন করতেন। সেই সময় কোনো রুগীর পেটের ভিতরে কোনো সমস্যা হলে ডাক্তারেরা সেই রুগীর পুরো পেটটা কেটে তার ভিতরে গিয়ে অপারেশন করত। কিন্তু ডক্টর প্যাট্রিক সেই সময় লেপ্রোস্কোপি নামের খুবই আধুনিক একটা চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতেন। এটার সাহায্যে রুগীদের পেটে সামান্য 2-3টে ছোট্ট ফুটো করে একটা ফুটো দিয়ে ক্যামেরা আর বাকি ফুটো দিয়ে অন্যান্য ইনস্ট্রুমেন্ট ঢুকিয়েই অপারেশন করা হতো।
এই আধুনিক পদ্ধতির ফলে রোগীর শরীরে বেশি কাটাছেঁড়া করে তার কোনো ক্ষতি হতো না, যে কারণে অপারেশনের পর খুবই অল্প সময়ের মধ্যেই সেই রোগীটা পুরোপুরি সুস্থ হয়ে উঠত। আর এসব কিছুর সাথে সাথে ডক্টর প্যাট্রিকের কাছে এমন বেশ কিছু দম্পতিও আসতো যারা ইনফার্টিলিটি মানে সন্তান না হওয়ার সমস্যায় ভুগছিল। সেজন্য রবার্টের মতন ডক্টর প্যাট্রিকও আর্টিফিশিয়ালভাবে তার রোগীদের শরীরে বাচ্চার জন্ম দেওয়ার চেষ্টা করছিলেন। আর যেহেতু ডক্টর প্যাট্রিক বাকি সমস্ত ডাক্তারদের তুলনায় অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতেন, তাই বাকি অন্যান্য ডাক্তাররা ওনাকে একদমই পছন্দ করতো না। এখন জেন আর রবার্ট ডক্টর প্যাট্রিকের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। ডক্টর প্যাট্রিক কেমব্রিজ থেকে 270-80 কিলোমিটার দূরে ওল্ডহাম নামের একটা ছোট্ট সরকারি হসপিটালের ডাক্তার ছিলেন। এখন রবার্ট জেনকে সাথে নিয়ে সেই ওল্ডহ্যাম শহরে গিয়ে সেখানে ডক্টর প্যাট্রিকের সঙ্গে দেখা করে আর্টিফিশিয়ালভাবে বাচ্চাদের জন্ম দেওয়ার ওর সমস্ত আইডিয়াটা ওনাকে খুলে জানায়। রবার্ট ওনাকে বলে, আপনার কাজ হবে শুধুমাত্র সুরক্ষিতভাবে মহিলাদের শরীর থেকে তাদের ডিম্বাণুগুলোকে বাইরে বের করে আনা। পরবর্তীকালে আমরা সেই ডিম্বাণুটাকে ল্যাবের মধ্যে ফার্টিলাইজ করে যখন সেটা থেকে একটা ভ্রূণ তৈরি করব, তখন আপনি সেই ভ্রূণটাকে আবার সুরক্ষিতভাবে তার মায়ের শরীরের মধ্যে রেখে দেবেন। এখানে সমস্ত আইডিয়া শোনার পর ডক্টর প্যাট্রিকের খুবই পছন্দ হয়। উনি বলেন, আমি তোমাদেরকে এই কাজে সাহায্য করব, আর আমার কাছে যে সমস্ত দম্পতিরা সন্তান না হওয়ার সমস্যার কারণে আসে, আমি তাদের সাথে কথা বলে তাদের শরীরের ওপরেই তোমাদের গবেষণা করারও ব্যবস্থা করে দেব। কিন্তু তার জন্য তোমাদেরকে এখানে আমার এই হসপিটালেই তোমাদের ল্যাব সেট আপ করতে হবে, কারণ আমি এই হসপিটালের চাকরিটা ছেড়ে এখান থেকে কোথাও যেতে পারবো না। এই কথা শুনে জেন আর রবার্ট দুজনেই খুবই খুশি হয়। এবার ডক্টর প্যাট্রিক বলেন, তবে আমরা যে কাজটা করতে চলেছি এর জন্য কিন্তু সমাজের সমস্ত লোকজনই আমাদের বিরুদ্ধে চলে যাবে, আর সবাই কিন্তু আমাদের এই কাজের অনেক নিন্দা আর প্রতিবাদ করবে। এমনকি এই কাজের জন্য আমাদেরকে হয়তো সাধারণ মানুষদের থেকে অনেক ছোট বড় কথাও শুনতে হবে। যেটা শুনে রবার্ট বলে, কে আমাদেরকে কি বলবে সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমার শুধু এটা ভেবেই ভালো লাগছে আমরা অনেক অসহায় মানুষদের সাহায্য করতে পারবো। এই ঘটনার পর থেকে এরা তিনজন একসাথে নিজেদের কাজ শুরু করে দেয়। এখন এই কাজের জন্য জেন আর রবার্টকে প্রত্যেক দিন 3-4 ঘন্টা গাড়ি চালিয়ে ওল্ডহাম শহরে ডক্টর প্যাট্রিকের হসপিটালে যেতে হতো। এখন এরা দুজন ডক্টর প্যাট্রিকের ওই হসপিটালের একটা ফাঁকা ঘরের মধ্যেই নিজেদের একটা ল্যাব তৈরি করে নেয়। এরপর ডক্টর প্যাট্রিকের যে সমস্ত রোগীরা ইনফার্টিলিটি বা বাচ্চা না হওয়ার সমস্যায় ভুগছিল, ডক্টর প্যাট্রিক তাদেরকে রবার্টের এই আইভিএফ পদ্ধতির ব্যাপারে জানায়। যেহেতু এই সমস্ত দম্পতিদের বাচ্চা হওয়ার কোনো রকম সম্ভাবনাই ছিল না, তাই এখন রবার্টের এই আইভিএফ পদ্ধতির কথা শুনে তারা সবাই খুবই এক্সাইটেড হয়ে যায়। এখন তারা সবাই যেন আবার নতুন করে একটা আশা ফিরে পাচ্ছিল। এখন এই সমস্ত দম্পতিরা খুবই আনন্দের সঙ্গে রবার্টের এই গবেষণার জন্য রাজি হয়ে যায়। এরপর থেকে ডক্টর প্যাট্রিক লেপ্রোস্কোপির সাহায্যে তার মহিলা রোগীদের শরীর থেকে সুরক্ষিতভাবে ডিম্বাণুগুলো বাইরে বের করে এনে সেগুলো রবার্ট আর জেনকে দিত। আর তারপর এরা দুজন ল্যাবের মধ্যে সেই ডিম্বাণু আর শুক্রাণুগুলোকে মিলিয়ে সেগুলোর থেকে একটা ভ্রূণ তৈরি করার চেষ্টা করত। কিন্তু এখানে অনেক রকমের সমস্যা ছিল। প্রথমত, এদের কারোর কাছেই এই কাজের কোনো অভিজ্ঞতা ছিল না। দ্বিতীয়ত, এরা কেউই জানতো না এই কাজটাকে কিভাবে করতে হয়, আর কিভাবে মানুষের শরীরের বাইরে ডিম্বাণু আর শুক্রাণুগুলোকে লম্বা সময়ের জন্য বাঁচিয়ে রাখা যায়, আর কিভাবেই বা তাদেরকে ফার্টিলাইজ করে সেখান থেকে একটা ভ্রূণ তৈরি করতে হয়। যে কারণে এখন এরা দুজন এই বিষয়টা নিয়ে নানা রকমভাবে এক্সপেরিমেন্ট করতে শুরু করে। যদিও প্রথমের দিকে বেশিরভাগ এক্সপেরিমেন্টেই ওরা ব্যর্থ হচ্ছিল, তবে এখান থেকে ওরা অনেক নতুন নতুন জিনিস শিখতে পারছিল। এইভাবে আস্তে আস্তে বেশ কিছু মাস কাটার পর পৃথিবীর বাকি সমস্ত সাধারণ মানুষদের কাছে ওদের এই কাজের খবরটা পৌঁছাতে শুরু করে, যার ফলে এখন সমস্ত খবরের কাগজেই ওদেরকে নিয়ে লেখালেখি শুরু হয়ে যায়। সমস্ত সাংবাদিক এখন ওদেরকে পাগল বলে ওদের এই কাজটা নিয়ে হাসাহাসি করত। সবাই মনে করছিল এইভাবে ল্যাবের মধ্যে কোনোভাবেই বাচ্চার জন্ম দেওয়া সম্ভব না, আর এইভাবে ল্যাবের মধ্যে বাচ্চার জন্ম দিয়ে ওরা নাকি সৃষ্টিকর্তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করছে। এই খবরটা পড়ার পর এখন পৃথিবীর সমস্ত বড় বড় ধর্মীয় সংগঠনরাও ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে, আর এই সমস্ত কথা শুনে এখন সমস্ত সাধারণ মানুষরাও ওদের বিরুদ্ধে চলে যায়। পরবর্তীকালে জেনের মা যখন এই খবরটা জানতে পারে, তখন উনি জেনের ওপরে প্রচণ্ড রেগে যান, কারণ উনি নিজের ধর্মের ওপরে খুবই বিশ্বাস করতেন, আর উনি মনে করছিলেন জেন হয়তো এই কাজটা করে খুবই বড় একটা পাপ করছে। যে কারণে উনি জেনকে নানা রকমভাবে বুঝিয়ে এই কাজটা করতে বারণ করেন। উনি বলেন, বাচ্চার জন্ম হয় সৃষ্টিকর্তার ইচ্ছায়, আর তুমি কোনোভাবেই সৃষ্টিকর্তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই কাজটা করতে পারবে না। তখন জেন ওর মাকে বুঝিয়ে বলে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ইনফার্টিলিটি বা সন্তান না হওয়া হলো একটা শারীরিক রোগ, আর আমরা শুধুমাত্র এই রোগেরই চিকিৎসা করছি, এর সাথে সৃষ্টিকর্তার কোনো সম্পর্ক নেই। যেমন মানুষের চোখ খারাপ হয়ে গেলে তারা চশমা পরে, আর দাঁত পড়ে গেলে তারা নকল দাঁত লাগায়, ঠিক তেমনভাবেই মানুষের বাচ্চা না হলে তারা আইভিএফ এর সাহায্যে বাচ্চা নিতে পারে।
আমাদের এই কাজটা যদি অপরাধ হয় তাহলে তো কোনো মানুষেরই চশমা পরার বা নকল দাঁত লাগানোর কোনো অধিকার নেই। সৃষ্টিকর্তার ইচ্ছায় তাদের তো অন্ধ আর ফোকলা হয়েই ঘরে বসে থাকা উচিত। এমনকি কোনো রোগ হলেও তো মানুষের চিকিৎসা করানো উচিত না, কারণ সেখানেও তো ডাক্তারেরা সৃষ্টিকর্তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রোগীর চিকিৎসা করে তার জীবন বাঁচায়। তাই তুমি বা সমাজের বাকি মানুষরা আমাকে যাই বলুক না কেন, আমি যে কাজটা করছি তার জন্য আমি খুবই গর্বিত। এই কথাটা শুনে জেনের মা খুবই রেগে গিয়ে বলে, তোমাকে নিয়ে প্রত্যেক দিন খবরের কাগজে খুবই উল্টোপাল্টা বাজে কথা লেখা হচ্ছে। তোমার কারণে আমি সমাজের বাকি মানুষদের কাছে মুখ দেখাতে পারছি না, তাদের সাথে মিশতে পারছি না। আর তাছাড়া তুমি যে পাপ কাজ করছো সেই কাজে আমি কোনোভাবেই তোমার সঙ্গ দিতে পারবো না। তাই এখন যদি তুমি আমার সাথে আমার এই বাড়িতেই থাকতে চাও তাহলে তোমাকে এই কাজটা বন্ধ করতে হবে। আর যদি তুমি এই কাজটা করতে চাও তাহলে আমার বাড়ি ছেড়ে চলে যাও। যেটা শুনে জেন বলে, ঠিক আছে, তুমি যদি এমনটাই চাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর এই দিনের পর থেকেই জেন ওর মায়ের থেকে আলাদা হয়ে একা একা থাকতে শুরু করে। তবে নিজের মায়ের থেকে আলাদা হওয়ার কারণে জেন বেশিরভাগ সময় খুবই মন খারাপ করে উদাস হয়ে থাকতো। এইভাবে আগামী বেশ কিছু বছর ধরে এক্সপেরিমেন্ট করার পর রবার্ট আর জেন এখন নিজেদের এই নতুন কাজটা বেশ ভালোভাবে শিখে গেছিল। সেজন্য এখন ওরা একসাথে বেশ অনেকগুলো মহিলার ওপরে এই এক্সপেরিমেন্ট করার সিদ্ধান্ত নেয়। ওরা একসাথে 12-14 জন মহিলাকে এই এক্সপেরিমেন্টের জন্য ডেকে আনে। এদের মধ্যে থেকে কেউ 5 বছর, কেউ 10 বছর, তো আবার কেউ 15 বছর ধরে চেষ্টা করার পরেও মা হতে পারেনি। এখন রবার্ট আর জেনের এই আইভিএফ পদ্ধতি তাদের কাছে শেষ আশা ছিল। এখন ওই মহিলাদের ট্রিটমেন্ট শুরু করার আগে জেন ওদেরকে বলে দেয়, আজকের পর থেকে তোমাদেরকে প্রত্যেক দিন একটা করে হরমোনাল ইঞ্জেকশন দেওয়া হবে, যাতে তোমাদের শরীরে এগ প্রোডাকশন বা ডিম্বাণু তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আর এইভাবে একবার তোমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ডিম্বাণু তৈরি হয়ে গেলে তারপরেই আমরা বাকি প্রসেসটা শুরু করব। তবে এর জন্য এখন থেকে প্রত্যেক দিন তোমাদের ওপরে বিভিন্ন রকম টেস্ট করে তোমাদের একটা ডেলি রিপোর্ট তৈরি করা হবে। এই কথা শুনে সমস্ত মহিলারাই খুবই চিন্তার মধ্যে ছিল, কারণ তারা কেউই জানতো না এত কিছু করার পরেও শেষ অবধি তারা আদৌ সফলতা পাবে কিনা। এরপর থেকে প্রত্যেক দিন ওই সমস্ত মহিলাদের শরীরে হরমোনাল ইঞ্জেকশন দিয়ে তাদের একটা ডেলি রিপোর্ট তৈরি করা হতো। কিন্তু এখানেই আরও একটা নতুন সমস্যা দেখা দেয়। এতগুলো মহিলার ওপরে এই এক্সপেরিমেন্ট আর টেস্ট করার জন্য এদের অনেক টাকার প্রয়োজন ছিল। সেজন্য রবার্ট এখন বিভিন্ন নিউজ চ্যানেলে গিয়ে সমস্ত সাধারণ মানুষের কাছে নিজেদের এই চিকিৎসা পদ্ধতির প্রচার করতে চাইছিল। কিন্তু এখানে রবার্টদের এই কাজের প্রশংসা করে সেগুলোকে সমর্থন করার জায়গায় সমস্ত সাধারণ মানুষই ওদের বিরুদ্ধে গিয়ে ওদের এই কাজের বদনাম করতে শুরু করে। রবার্ট একবার টিভিতে আসার পর থেকেই সমস্ত নিউজ চ্যানেল আর খবরের কাগজে ওদেরকে নিয়ে আরও অনেক বাজে বাজে কথা লেখা হচ্ছিল। কিন্তু একদিকে যখন সমস্ত লোকজন ওদের এই কাজের বিরোধিতা করছিল, তখন অন্যদিকে ওদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দম্পতি যারা ইনফার্টিলিটি রোগে ভুগছিল, তারা ওদের কাছে চিঠি লিখে নিজেদের সমস্যার কথা জানিয়ে ওদের কাছ থেকে নিজেদের চিকিৎসা করাতে চাইছিল। এইভাবে আস্তে আস্তে আরও বেশ কিছু মাস কেটে গিয়ে চলে আসে 1970 সাল। বিগত বেশ কিছু মাস ধরে রবার্ট আর জেন যে সমস্ত মহিলার শরীরে হরমোনাল ইঞ্জেকশন দিয়েছিল, এখন তাদের প্রত্যেকের শরীরেই বেশ পর্যাপ্ত পরিমাণ ডিম্বাণু তৈরি হয়ে গেছিল, যে কারণে এখন তাদের প্রত্যেকের হাজব্যান্ডের শরীর থেকে স্পার্ম বা শুক্রাণু নিয়ে সেগুলোকে একসাথে মিলিয়ে এরা সেখান থেকে একটা ভ্রূণ বা এমব্রিও তৈরি করার চেষ্টা করছিল। তবে এই টেস্টের কারণে সমস্ত মহিলাদেরকেই অনেক কষ্ট সহ্য করতে হচ্ছিল। তাদের শরীরে প্রত্যেক দিন অনেক অনেক ইঞ্জেকশন দিয়ে বিভিন্ন রকম টেস্ট করা হতো। এইভাবে বেশ কিছু মাস চলার পর ওরা সফলভাবে নিজেদের এই এক্সপেরিমেন্টের স্টেজ 1 কমপ্লিট করে নেয়। ওরা সফলভাবেই একজন মহিলার শরীরের বাইরেই একটা ভ্রূণ বা এমব্রিও তৈরি করতে পেরেছিল। এই ঘটনায় জেন ওই সমস্ত মহিলাদের জন্য খুবই খুশি ছিল, কিন্তু রবার্ট খুশি ছিল যেহেতু এখন ওরা নিজেদের এই কাজে অল্প একটু সফল হতে পেরেছে, তাই এই কাজ দেখিয়ে ও নিজের এক্সপেরিমেন্টের জন্য সরকার থেকে বেশ অনেক টাকার অনুদান নিতে পারবে। এই ঘটনার কিছু মাস পর অর্থাৎ 1971 সালের ফেব্রুয়ারি মাসে রবার্ট, জেন আর ডক্টর প্যাট্রিক মেডিকেল কাউন্সিলে চলে যায়। সেখানে এরা ওই বোর্ড মেম্বারদেরকে নিজেদের সমস্ত প্রজেক্ট আর এক্সপেরিমেন্টের ব্যাপারে বোঝাতে শুরু করে, যাতে নিজেদের এই এক্সপেরিমেন্টের জন্য ওরা মেডিকেল কাউন্সিল থেকে অনুদান হিসাবে বেশ অনেকটা টাকা নিতে পারে। কিন্তু এদের কাছ থেকে সবকিছু শোনার পর ওই কাউন্সিলের বোর্ড মেম্বাররা এদেরকে বলে, তোমরা যে কাজটা করছো সেখানে সমাজের সমস্ত লোকজনই তোমাদের বিরোধিতা করছে, আর তাছাড়া তোমাদের এই কাজে তোমরা আদেও কতটা সফল হতে পারবে তার কোনো ঠিক নেই। আর তাছাড়া জন্মানোর পরেও সেই বাচ্চাটা যে কতটা সুস্থ স্বাভাবিক থাকবে সেই বিষয়ে অনেকটা সন্দেহ রয়েছে। আর তাছাড়া সবচেয়ে বড় সমস্যা হলো এই মুহূর্তে আমাদের দেশ ওভার পপুলেশন মানে অতিরিক্ত জনসংখ্যার সমস্যায় ভুগছে। এই অবস্থায় তোমরা যে কাজটা করছো সেটা আমাদের সমাজের কোনো উপকারই লাগবে না। এই কথা শুনে রবার্ট, জেন আর ডক্টর প্যাট্রিক প্রত্যেকেই খুবই রেগে যায়। এরা ওই বোর্ড মেম্বারদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এই পদ্ধতির ফলে বহু হাজার হাজার লক্ষ লক্ষ দম্পতি সন্তান নিতে পারবে,
কিন্তু ওই বোর্ড মেম্বাররা এদের কোনো কথা না শুনেই এদের এই প্রজেক্টটাকে রিজেক্ট করে দেয়, যে কারণে এখন এরা তিনজন যেন আরও বেশি রেগে গেছিল। তবে এরা ঠিক করে নেয় কেউ এদেরকে সাহায্য করুক আর না করুক, যতদিন না অবধি এরা সফল হচ্ছে ততদিন অবধি এরা নিজেদের রিসার্চ আর এক্সপেরিমেন্ট চালিয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে আরও বেশ কিছু মাস কেটে যায়। দেখা যায় এখনও এরা সেই 12-13 জন মহিলার ওপরে নিজেদের রিসার্চ আর এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছিল। আর এইভাবে রিসার্চ করতে করতে এদের 1 বছরেরও বেশি সময় হয়ে গেছিল। এই 1 বছরের মধ্যে সমস্ত মহিলার সাথেই জেনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এখন সমস্ত মহিলারাই জেনের সাথে নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করত। সমস্ত মহিলারাই ওকে জানাতো কিভাবে বাচ্চা না হওয়ার কারণে তাদের শ্বশুরবাড়ির লোকজন তাদেরকে একদমই সম্মান করে না, একদমই ভালোবাসে না। সেজন্য এখন যেভাবেই হোক এদের প্রত্যেকেই একটা করে সন্তানের জন্ম দিতে হবে। কিন্তু বিগত 1 বছরেরও বেশি সময় ধরে চেষ্টা করার পরেও এখনও অবধি রবার্ট, জেন আর ডক্টর প্যাট্রিক তাদের সমস্ত এক্সপেরিমেন্টেই বিফল হচ্ছিল। অনেক চেষ্টা করার পরেও তারা কোনোভাবেই কোনো মহিলাকে সফলভাবে প্রেগনেন্ট করতে পারছিল না। এখন পরপর এত ব্যর্থতার ফলে একটা সময় জেন নিজেই খুবই হতাশ হয়ে যায়। আসলে এই কাজের জন্য জেন পুরোপুরিভাবে নিজের ব্যক্তিগত জীবনটাকেও ত্যাগ করে দিয়েছিল। এই কাজের জন্য ও নিজের মার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়ে পুরোপুরি একা একা থাকতো। একটা দিনও ও নিজের কাজের থেকে ছুটি নিত না। বলতে গেলে ও নিজের সারাদিনের সমস্ত সময়টাই ল্যাবরেটরির মধ্যে কাটিয়ে দিত। বাইরের পৃথিবীর সঙ্গে যেন ওর কোনো রকম যোগাযোগই ছিল না। কিন্তু এসব কিছুর মধ্যেই একদিন ওর অরুণ নামের এই ছেলেটার সঙ্গে পরিচয় হয়। আজ থেকে বেশ কিছু বছর আগে অরুণ আর জেন একসাথে একই ল্যাবে কাজ করত, আর সেখান থেকেই ওদের দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়েছিল। আর অরুণ জেনকে মনে মনে খুবই পছন্দ করত। সেজন্য একদিন ও জেনকে প্রপোজ করে ওকে বিয়ের প্রস্তাব দেয়। এই ঘটনায় জেন খুবই খুশি হলেও ও অরুণকে না করে দেয়। আসলে জেন নিজেও অরুণকে খুবই পছন্দ করত, কিন্তু সমস্যা হলো বিগত বহু বছর ধরেই জেন এন্ডিওমেট্রোসিস নামের খুবই কঠিন একটা রোগে ভুগছিল। এই রোগের কারণে ও কখনোই সন্তানের জন্ম দিয়ে মা হতে পারবে না। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো এই রোগের কোনো চিকিৎসাও নেই। তাই এখন জেন ঠিক করে নেয় ও ভবিষ্যতে কখনোই কাউকে বিয়ে না করে পুরোপুরি একা একাই থাকবে। আর যেহেতু জেন নিজে কখনো মা হতে পারবে না, তাই ও দিনরাত চেষ্টা করে অন্য মহিলাদের সন্তান জন্ম দেওয়ার স্বপ্নটা পূরণ করতে চাইছিল। এইভাবে আরও 2 বছর কেটে গিয়ে চলে আসে 1973 সাল। বিগত বহু বছর ধরে চেষ্টা করার পর অবশেষে এই বছর এসে ওরা একটা সফলতার মুখ দেখতে পায়। বহু চেষ্টা করার পর শেষ অবধি ওই 12-13 জন মহিলার মধ্যে থেকে রেচাল নামের একজন মহিলা অবশেষে প্রেগনেন্ট হতে পেরেছিল। এই ঘটনায় রবার্ট আর জেন তো প্রচণ্ড খুশি হয়। কিন্তু দুঃখের বিষয় হলো ওই গ্রুপের বাকি মহিলাদের কোনো না কোনো শারীরিক সমস্যার কারণে তারা আর প্রেগনেন্ট হতে পারছিল না। আর এই গ্রুপের মধ্যে থেকে অনেক মহিলার অতিরিক্ত বয়স হয়ে যাওয়ার কারণে তারা হয়তো ভবিষ্যতে আর কখনোই সন্তানের জন্ম দিতে পারবে না। যে কারণে রেচাল নামের যে মহিলাটা প্রেগনেন্ট হয়েছিল সে ছাড়া বাকি সমস্ত মহিলারই খুবই মন খারাপ ছিল। এখন সবার মন ভালো করার জন্য একদিন জেন এই সমস্ত মহিলাদেরকে নিয়ে পিকনিকে চলে যায়। এত বছর ধরে এই সমস্ত মহিলাদের মধ্যেও বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। এরা সবাই নিজেদের এই গ্রুপের নাম দিয়েছিল দ্য ওভাম ক্লাব। এই ঘটনার কিছুদিনের মধ্যেই এরা আরও একটা সুখবর পায়। এখন এদের গ্রুপের মধ্যে থেকে লরেন নামের আরও একটা মেয়ে প্রেগনেন্ট হতে পেরেছিল। কিন্তু এদের এই খুশির খবরটা বেশিক্ষণ স্থায়ী থাকে না। আগামী কিছুদিনের মধ্যেই এরা জানতে পারে রেচাল নামের যে মেয়েটা সবার আগে প্রেগনেন্ট হয়েছিল তার প্রেগনেন্সির মধ্যে একটা সমস্যা ছিল। তার ভ্রূণ বা এমব্রিওটা ফিলোপিয়ান টিউবের মধ্যে একটা ভুল জায়গায় বেড়ে উঠেছিল। ডাক্তারি ভাষায় এটাকে একটপিক প্রেগনেন্সি বলা হয়। এই অবস্থায় বাচ্চা যত বড় হবে বাচ্চার মায়ের মারা যাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। সেজন্য এখন এদেরকে বাধ্য হয়ে রেচেলের ওই বাচ্চাটাকে নষ্ট করে দিতে হয়। এই ঘটনায় এখন এরা প্রত্যেকেই খুবই হতাশ হয়ে গেছিল। যে বাচ্চাটাকে জন্ম দেওয়ার জন্য এরা সবাই এত বছর ধরে চেষ্টা করছিল, এখন এদেরকে নিজের হাতেই সেই বাচ্চাটাকে নষ্ট করে দিতে হলো। এই ঘটনার পর জেন অতিরিক্ত মন খারাপ করে নিজের মায়ের সঙ্গে দেখা করার জন্য নিজের বাড়িতে ফিরে আসে। কিন্তু এত বছর হয়ে যাওয়ার পরেও ওর মা কোনোভাবেই ওর সাথে যোগাযোগ করে কোনো রকম সম্পর্ক রাখতে চাইছিল না। ওর মা ঠিক করে নেয় যতদিন জেন এই কাজটা করবে ততদিন উনি জেনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবেন না। সেজন্যই এখন জেন বাড়ির বাইরে থেকে অনেক ডাকাডাকি করার পরেও ওর মা ভিতর থেকে দরজা খোলে না। যে কারণে একটা সময় জেন হতাশ হয়ে আবার ওখান থেকে ফিরে যায়। আর এই ঘটনার কিছুদিন পর ওদের কাছে আরও একটা দুঃসংবাদ আসে। ওদের গ্রুপের মধ্যে থেকে লরেন নামের যে দ্বিতীয় মেয়েটা প্রেগনেন্ট হয়েছিল এখন তার শরীর থেকেও অতিরিক্ত রক্ত বেরোতে শুরু করে দেয়, যে কারণে তার বাচ্চাটাকেও আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হয় না। এই কথা শুনে রবার্ট খুব ভালোভাবেই বুঝতে পারে ওরা এখনও কোনো একটা ভুল করছে, যে কারণে ওই মহিলারা প্রেগনেন্ট হওয়ার পরেও কোনো না কোনো সমস্যার কারণে তাদের বাচ্চারা মারা যাচ্ছিল। সেজন্য এখন রবার্ট ওর ল্যাবের সমস্ত জিনিসগুলোকেই ভালো করে পরীক্ষা করতে শুরু করে।
ও দেখতে চাইছিল এই এক্সপেরিমেন্টের জন্য ও যে সমস্ত কেমিক্যাল ইউজ করে সেগুলো আদেও স্পার্ম আর এগ মানে ডিম্বাণু আর শুক্রাণুর জন্য সুরক্ষিত কিনা। আর এইভাবে সব রকম পরীক্ষা করার পর ওরা জানতে পারে ওরা লিকুইড প্যারাফিন নামের এমন একটা কেমিক্যাল ইউজ করছিল যেটার সাহায্যে সমস্ত স্পার্ম বা শুক্রাণু নিস্তেজ হয়ে মারা যাচ্ছিল। এটা জানার পর রবার্ট প্রচণ্ড রেগে গিয়ে বলে, আমরা কি করে এত বড় ভুল করলাম? আমরা যদি ওই মেয়েদের শরীরে এই বিষাক্ত কেমিক্যাল না দিতাম তাহলে তাদের বাচ্চাগুলো আজ হয়তো বেঁচে থাকতো। আজকে আমাদের গাফিলতির কারণেই সবকিছু শেষ হয়ে গেল। এই কথা বলেই ও জেনের ওপরে প্রচণ্ড রেগে গিয়ে নিজের ল্যাবের সমস্ত প্রয়োজনীয় আর দরকারি জিনিসগুলোকে নষ্ট করে দিতে শুরু করে। এসব কিছু শুনে জেনও এখন খুবই রেগে গিয়ে বলে, কিন্তু এখানে আমার দোষটা কোথায়? আমিও তো নিজের সবকিছু ত্যাগ করে দিয়ে এই এক্সপেরিমেন্টটাকে সফল করার চেষ্টা করছিলাম। একদিকে আমার মার বয়স হয়ে যাওয়ার কারণে উনি ঘরের মধ্যে একা একা অসুস্থ হয়ে পড়ে আছেন, কিন্তু আমি নিজের মায়ের সাথে থেকে ওনার দেখাশোনা না করে এই ল্যাবের মধ্যে বসে তোমার সমস্ত টেস্ট আর রিপোর্টে তোমাকে সাহায্য করে যাচ্ছি। আর এত কিছু করার পরেও আজকে তুমি আমাকেই কথা শোনাচ্ছ। আমি মন থেকে চেয়েছিলাম আমরা এই কাজে সফল হই, এটা আমার খুবই বড় একটা স্বপ্ন ছিল, কিন্তু এই কাজটা আমার জীবন থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছে, তাই আমি আর এই কাজটা করতে চাই না। এই কথা বলেই ও ল্যাব থেকে নিজের এই চাকরিটা ছেড়ে দিয়ে এখান থেকে চলে যায়। আর এরপর ও সরাসরি নিজের বাড়িতে নিজের মায়ের কাছে চলে যায়। সেখানে জেন রাস্তায় দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে ওর মাকে বলে, আমি নিজের ল্যাবের কাজটা ছেড়ে দিয়েছি, এখন তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো, তোমার সমস্ত কথা শুনবো, তুমি শুধু আমাকে তোমার সাথে থাকতে দাও। এই কথাটা শোনার সাথে সাথেই জেনের মা খুবই খুশি হয়ে ওকে নিজের ঘরে ফিরিয়ে নেয়। এরপর থেকে আগামী 1 বছরেরও বেশি সময় ধরে জেন নিজের মায়ের সাথেই থাকে। আর এখন আস্তে আস্তে জেনের মায়ের শরীর আরও বেশি খারাপ হয়ে গেছিল, উনি একা একা হাঁটাচলাও করতে পারতেন না, যে কারণে জেন সবসময় ওনার সাথে থেকেই ওনার দেখাশোনা করতেন। এভাবেই একদিন নিজের মাকে নিয়ে পার্কে ঘোরাঘুরি করার সময় জেনের সাথে অরুণ নামের সেই ছেলেটা দেখা হয়, যে ছেলেটা একটা সময় জেনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এখন দেখা যায় সেই ছেলেটা অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে আর তার একটা বাচ্চাও হয়েছে। এখানে অরুণের সাথে কথা বলার পর জেন জানতে পারে সেই রাতে জেন ওই ল্যাবের চাকরিটা ছেড়ে চলে আসার পরেই রবার্টও নিজের এই রিসার্চের কাজটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এই কথা শুনে জেন খুবই হতাশ হয়ে যায়। ও মনে করেছিল রবার্ট হয়তো এখনও ও সেই রিসার্চটা চালিয়ে যাচ্ছে। সেজন্য এই ঘটনার কিছুদিন পর এক রাতে জেন নিজের মায়ের থেকে লুকিয়ে লুকিয়ে রবার্টের সঙ্গে দেখা করার জন্য ওর বাড়িতে চলে যায়। সেখানে জেন ওকে বলে, তুমি এত সহজে হার মেনে ওই কাজটা বন্ধ করে দিলে কেন? আমি ওই কাজটা ছেড়েছিলাম কারণ আমার মায়ের শরীর খারাপ ছিল, আমার মাকে দেখাশোনা করার জন্য কেউ ছিল না, কিন্তু আমি চলে আসার পর তুমি এই কাজটা বন্ধ করলে কেন? রবার্ট বলে, কারণ অনেক চেষ্টা করার পরেও আমরা কোনোভাবেই ওই কাজে সফল হতে পারছিলাম না, সেজন্য। জেন বলে, তখন সবকিছু খুব ভালোভাবেই চলছিল, হয়তো আর একটু চেষ্টা করলেই আমরা সফল হতে পারতাম, আমি কখনো কল্পনাও করতে পারিনি তুমি এইভাবে হার মানবে। প্যাট্রিক বলে, কিন্তু সবার আগে তো তুমি হার মেনেছিলে জেন। এই কথাটা শোনার পরেই জেন খুবই হতাশ হয়ে গিয়ে চিন্তায় পড়ে যায়। ওখান থেকে বাড়ি ফেরার পর আগামী বেশ কিছুদিন ধরে জেন নিজেদের সমস্ত পুরনো রিসার্চ পেপার আর রিপোর্টগুলোকে দেখতে শুরু করে, আর সেখান থেকে এটা বোঝার চেষ্টা করে সেই সময় ওরা কি কি ভুল করেছিল। এখানে জেনকে এই অবস্থায় দেখার পর ওর মা বলে, তুমি কি আমাকে সুস্থ করে দেওয়ার পর আবার নিজের পুরনো কাজে ফিরে যেতে চাইছো? তুমি আমাকে কথা দাও তুমি জীবনে আর কখনোই ওই কাজটা করবে না। তুমি লোকের বাচ্চা জন্ম দেওয়ার চেষ্টা না করে নিজে বিয়ে থাকা করে নিজের একটা বাচ্চা জন্ম দেওয়ার চেষ্টা করো না। যেটা শুনে জেন ওর মাকে নিজের সমস্ত শারীরিক সমস্যার কথা জানিয়ে বলে, আমি কখনোই নিজের বাচ্চার জন্ম দিয়ে মা হতে পারবো না, আর সেজন্যই আমি বাকি মহিলাদেরকে মা হতে সাহায্য করতে চেয়েছিলাম। এখানে জেনের এই কথাগুলো শুনে ওর মা খুবই অবাক হয়ে যায়। এখন অবশেষে উনি বুঝতে পেরেছিলেন জেন কেন এই কাজটাকে এত মন থেকে ভালোবাসতো। ওর মা বলে, এখন আমার মনে হচ্ছে এত বছর ধরে তোমাকে এই কাজটা করতে বারণ করে আমি অনেক বড় ভুল করেছি। আমার জীবনে আমারও অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আমি সেগুলো করতে পারিনি। তবে আমি চাই তোমার যে কাজটা করতে ভালো লাগে তুমি সেটা মন থেকে করো, আর কখনোই যেন সেই কাজে হার না মানো। এই কথাটা বলার পর আগামী কিছুদিনের মধ্যেই অতিরিক্ত শরীর খারাপের কারণে জেনের মা মারা যায়। এখন জেন পুরোপুরিভাবে একা হয়ে গেছিল, তাই ও ঠিক করে নেয় ও আবার নিজের পুরানো কাজে ফিরে যাবে, কারণ ওই কাজটাকে ও মন থেকে ভালোবাসতো। জেনের মা মারা যাওয়ার পর ডক্টর প্যাট্রিক আর ওনার হসপিটালের একজন নার্স জেনের সঙ্গে দেখা করার জন্য আসে। তখন জেন ওনাকে বলে, বিগত বেশ কিছুদিন ধরে আমি আমাদের সমস্ত পুরানো রিসার্চ পেপারগুলো দেখছিলাম, আর সেখান থেকেই আমি আমাদের খুবই বড় একটা ভুল ধরতে পেরেছি। সমস্ত মহিলার উপরে এক্সপেরিমেন্ট করার জন্য আমরা তাদের প্রত্যেকের শরীরেই একটা করে হরমোনাল ইঞ্জেকশন দিতাম, যাতে সেই সমস্ত মহিলার শরীরে তাড়াতাড়ি করে আর বেশি পরিমাণে এগ প্রোডাকশন মানে ডিম্বাণু তৈরি হয়। আর আমার মনে হচ্ছে এটাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। আমরা মেয়েদের শরীরের ন্যাচারাল রিদমের বিরুদ্ধে গিয়ে ওদের জন্য জোর করে একটা ফলস সাইকেল তৈরি করছিলাম।
আমাদের উচিত ছিল কোনো মেয়ের শরীরেই জোর করে কেমিক্যালের সাহায্যে ডিম্বাণু তৈরি না করে সঠিক সময়ের অপেক্ষা করা। যেহেতু প্রতি মাসেই পিরিয়ডস হওয়ার পর প্রত্যেকটা মেয়ের শরীরে একবার করে স্বাভাবিক নিয়মে ডিম্বাণু তৈরি হয়, তাই এখন থেকে আমাদেরকে সমস্ত মেয়ের শরীরের সেই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আর এরকমভাবে কাজ করতে পারলে হয়তো সমস্ত মেয়েদের সফলভাবে প্রেগনেন্ট হওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। এখানে জেনের এই কথাগুলো শুনে ডক্টর প্যাট্রিকের এই আইডিয়াটা খুবই পছন্দ হয়। এখন জেন আর ডক্টর প্যাট্রিক মিলে রবার্টের সঙ্গে দেখা করে ওকে নিজেদের এই নতুন আইডিয়ার ব্যাপারে জানায়। সবকিছু শোনার পর রবার্ট বলে, মেয়েদের শরীরে সবকিছু স্বাভাবিক আর সাধারণভাবে করতে গেলে আমাদেরকে অনেক অপেক্ষা করতে হবে। আর এলএইচ সার্চ শুরু হওয়ার 24 থেকে 26 ঘন্টার মধ্যেই আমাদেরকে মেয়েদের শরীরে তাদের ভ্রূণগুলো ইমপ্লান্ট করতে হবে। আর এর জন্য আমাদেরকে প্রতি 3 ঘন্টা পর পর সমস্ত মেয়েদের ইউরিন টেস্ট করতে হবে, যাতে আমরা সঠিক সময়টা জানতে পারি। আর এইভাবে কাজ করতে গেলে আমাদের মধ্যে থেকে কেউই 3-4 দিনের মধ্যে একবারও ঘুমাতে পারবে না। আমাদেরকে অনেক কষ্ট করতে হবে, কিন্তু এইভাবে কাজ করতে পারলে সত্যি সত্যি আমাদের সফল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। এরপর 1975 সালের সেপ্টেম্বর মাসে এরা 3 জন আবারও একসাথে নতুন করে নিজেদের রিসার্চের কাজটা শুরু করে দেয়। এখন এরা আবারও নতুন করে 10-12টা মেয়েকে নিজেদের এই রিসার্চের জন্য বেছে নেয়। আর জেন এদের সবাইকে নিজেদের পুরো প্ল্যানটা ভালো করে বুঝিয়ে বলে। সবকিছু শোনার পর ওই মেয়েরা বলে, এখন তো আমাদের পিরিয়ডস নিয়মিত হয় না, তাহলে আমাদের শরীরে ডিম্বাণু তৈরি হওয়ার সঠিক সময় কখন আসছে সেটা আপনারা বুঝবেন কিভাবে? জেন বলে, তার জন্য আমরা প্রত্যেক দিন প্রতি 3 ঘন্টা পর পর আপনাদের ইউরিন স্যাম্পল টেস্ট করব। আর এভাবেই আপনাদের ওপরে সবসময় নজর রেখে আপনাদের শরীরের সঠিক সময়ের জন্য অপেক্ষা করা হবে। জেন এদের সবাইকে জানায়, এর আগেও এখানে এদের মতন আরও অনেক মহিলা এসেছিল। সেই মহিলাদের মধ্যে থেকে কেউই এই পদ্ধতির সাহায্যে সফলভাবে প্রেগনেন্ট হতে পারেনি, কিন্তু সেই সমস্ত মহিলাদের ওপরে এক্সপেরিমেন্ট করার ফলেই আজ জেন, ডক্টর প্যাট্রিক আর রবার্ট অনেক কিছু শিখতে পেরেছে। আর আজ যদি এই নতুন মহিলারা সফলভাবে প্রেগনেন্ট হতে পারে, তাহলে মনে রাখতে হবে এর জন্য ওই পুরনো গ্রুপের মহিলাদের অনেক অবদান রয়েছে। এরপর থেকে জেন আর রবার্ট মিলে প্রত্যেক দিন প্রতি 3 ঘন্টা পর পর সমস্ত মহিলাদের ইউরিন টেস্ট করতে থাকে। কিন্তু এইভাবে আরও বেশ কিছু বছর কেটে যাওয়ার পরেও এরা সফলতার মুখ দেখতে পায় না। অবশেষে 2 বছর কেটে গিয়ে চলে আসে 1977 সালের আগস্ট মাস। এই বছর ডক্টর প্যাট্রিকের কাছে লেসলি ব্রাউন আর জন ব্রাউন নামের এই 2 দম্পতি আসে। লেসলির শরীরে ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে গেছিল, যে কারণে ও কোনোভাবেই মা হতে পারছিল না। এখন ওরা খুব ভালোভাবেই বুঝতে পারে এই মুহূর্তে ওদের কাছে একটাই উপায় আছে, আর সেটা হলো আইভিএফ। ওরা জানতো এই পদ্ধতির সাহায্যে ওদের বাচ্চা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই একই সাথে ওদের মনের মধ্যে একটা ভয় ছিল, কারণ সেই সময় বাইরে সবাই বলাবলি করত এই পদ্ধতিতে বাচ্চা জন্মালে সেই বাচ্চাটা নাকি অ্যাবনর্মাল হবে। সবকিছু শোনার পর ডক্টর প্যাট্রিক ওদেরকে বলে, হ্যাঁ, এই কাজে অনেক ঝুঁকি রয়েছে, আর এখনও অবধি আমরা এই কাজে একবারও সফল হতে পারিনি। আর যদি আমরা কখনোই দেখতে পাই আপনাদের বাচ্চার মধ্যে কোনো অস্বাভাবিকত্ব বা অ্যাবনর্মালিটি রয়েছে, তাহলে আমরা তখনই আপনাদের অনুমতি নিয়ে সেই বাচ্চাটাকে পুরোপুরি নষ্ট করে দেব। এখানে এত ঝুঁকির কথা শোনার পরেও ওরা দুজন এই আইভিএফ পদ্ধতি ট্রাই করার জন্য রাজি হয়ে যায়। এই ঘটনার কিছুদিনের মধ্যেই ডক্টর প্যাট্রিক সফলভাবে লেসলির শরীর থেকে তার ডিম্বাণুগুলো বের করে আনে। এরপর 1977 সালের 12ই নভেম্বর এরা সফলভাবে লেসলির শরীরে একটা ভ্রূণ বা এমব্রিও ইমপ্লান্ট করে দেয়। এই মুহূর্ত অবধি এখানে প্রত্যেকেই খুবই দুশ্চিন্তার মধ্যে ছিল। কেউই জানতো না ভবিষ্যতে এর রেজাল্ট কি হবে, এরা আদেও সফল হতে পারবে কিনা। কিন্তু এখন এই ঘটনাতেই প্রচণ্ড আনন্দে লেসলির চোখে জল চলে আসে। কিন্তু এসব কিছুর মধ্যে রবার্ট এখনও খুবই আশাবাদী ছিল। ও বলে, আমি হলাম একজন বিজ্ঞানী, আমি প্রত্যেকদিন নিজের কাজে হেরে যাই ঠিকই, কিন্তু আমি জানি 10-20 বছর পরে হলেও একদিন আমি নিজের কাজে নিশ্চয়ই জিতব। আর যেদিন আমি নিজের কাজে আর নিজের গবেষণায় সফল হব, সেদিন আমার কাজের জন্য পুরো পৃথিবীটাই বদলে যাবে। এরপর আগামী বেশ কিছু মাস সবকিছু বেশ ভালোই কাটে। আর তারপর অবশেষে চলে আসে 1978 সালের 25শে জুলাই। এই দিন আইভিএফ এর সাহায্যে তৈরি হওয়া লেসলির সেই বাচ্চাটার ডেলিভারি হওয়ার কথা ছিল। সেই দিন রাত 12টায় অপারেশনের টাইম ঠিক করা হয়। আর এই খবরটা জানার পর দেশের সমস্ত নিউজ চ্যানেলের রিপোর্টাররা ওই হসপিটালের বাইরে ভিড় করে। এতদিন ধরে যে নিউজ মিডিয়া এদের এই কাজের বদনাম করেছিল, এখন তাদের মধ্যেই কম্পিটিশন লেগে গেছিল কে সবার আগে নিজেদের পেপারে আর নিউজ চ্যানেলে এই খবরটা দেখাতে পারে। যদিও অপারেশনের আগে থেকেই পুরো হসপিটালটাকে বাইরে থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর কথা মতন রাত 11টায় লেসলির সিজারিয়ান সেকশনের অপারেশন শুরু হয়। অপারেশন থিয়েটারের মধ্যে একজন ডাক্তার এই ঐতিহাসিক মুহূর্তটা ভিডিও ক্যামেরায় রেকর্ড করছিল। এরপর বেশ কিছুক্ষণ অপারেশন চলার পর অবশেষে এরা সবাই খুবই সুন্দর, সুস্থ আর ফুটফুটে একটা বাচ্চা মেয়ের জন্ম দেয়। আর এই কাজটা করে পুরো পৃথিবীতেই ওরা একটা ইতিহাস তৈরি করে ফেলেছিল।
জন্মের পর ওই বাচ্চাটার দেহের ওজন ছিল 2 কিলো 320 গ্রাম। অপারেশন থিয়েটারের বাইরে থেকে ওই বাচ্চাটার কান্নার আওয়াজ শুনতে পেয়ে রবার্ট আর জেন প্রচণ্ড খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। অবশেষে দীর্ঘ 10 বছর ধরে চেষ্টা করার পর আজ ওরা সফল হতে পেরেছিল। এর কিছুক্ষণ পর ওই বাচ্চাটাকে দেখে জেন আর রবার্ট যেন কোনোভাবেই সেটাকে বিশ্বাস করতে পারছিল না। একটা সময় প্রচণ্ড আনন্দে আর আবেগে জেন কেঁদে ফেলে। পরবর্তীকালে ওই মেয়েটার নাম রাখা হয় লুইস ব্রাউন। আর যেহেতু জেন, রবার্ট আর প্যাট্রিক মিলে ওই বাচ্চাটাকে জন্ম দিতে সাহায্য করেছিল, তাই ওই বাচ্চাটার বাবা মা এদের তিনজনকে ওই বাচ্চাটার একটা মিডিল নেম রাখতে বলে। আর এরা সেই নামটা রাখে জয়, যার মানে হলো আনন্দ। আর ওই বাচ্চাটার পুরো নাম ছিল লুইস জয় ব্রাউন। এরপর আমাদেরকে জেন, রবার্ট আর ডক্টর প্যাট্রিকের বেশ কিছু আসল ছবি দেখানো হয়। এই ঘটনার মাত্র 7 বছর পর অর্থাৎ 1985 সালে মাত্র 39 বছর বয়সেই ক্যান্সারের কারণে জেন মারা যায়। পরবর্তীকালে 2010 সালে এই মহান আবিষ্কারের জন্য ওদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়। কিন্তু সেই সময় জেন আর ডক্টর প্যাট্রিক দুজনেই মারা গেছিলেন, তাই রবার্ট, যার ডাকনাম বব, সে একাই এই প্রাইজটা রিসিভ করে। এরপর 2015 সালে ডক্টর প্যাট্রিক, রবার্ট আর জেনকে সম্মান জানিয়ে ওদের সেই হসপিটালের বাইরে ওদের নামের একটা ফলক লাগানো হয়। 1969 সাল থেকে 1978 সাল অবধি এই 10 বছর ধরে ওরা টোটাল 282 জন মহিলার ওপরে ট্রিটমেন্ট করেছিল। আর এর মধ্যে ওরা 5 জনকে সফলভাবে প্রেগনেন্ট করতে পেরেছিল। আর সেই 5 জনের মধ্যে থেকে শুধুমাত্র 2 জন বাচ্চা জন্মগ্রহণ করেছিল, যাদের মধ্যে থেকে প্রথম ছিল লুইস নামের সেই মেয়েটা, আর দ্বিতীয় ছিল অ্যালেস্টার নামের অন্য একটা ছেলে। লুইস ব্রাউন সফলভাবে জন্মগ্রহণ করার পর পুরো পৃথিবী জুড়ে 12 মিলিয়ন মানে 1,20,00,000-এরও বেশি বাচ্চা এই আইভিএফ পদ্ধতির সাহায্যে জন্মগ্রহণ করেছে। আর এর সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে একটা লাইক করতে পারেন, আর খারাপ লেগে থাকলে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আর ইচ্ছা হলে নিজের বন্ধুদের সাথেও এটাকে শেয়ার করতে পারেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।